সপ্তাহান্তে দুদিনের ছুটি, তার সাথে প্রকৃতিকে উপভোগ করার জন্য কলকাতার খুবই কাছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সমস্তটাকে একসাথে পেতে দুদিনের ছুটিতে ঘুরে আসা অন্যতম জায়গা হলো ঘাটশিলা ও গালুডিহ। এখানে কি কি ঘুরে দেখবে, আর কোথায় বা থাকবে, আর কিসে করেই বা যাবে, সবটা জানতে হলে এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। বাকিটা বেরিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। ব্লগটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, কারণ দারুণ হচ্ছে ব্লগটা। তো এবার বলি তোমরা কিভাবে ঘাটশিলা পৌঁছবে। হাওড়া স্টেশন থেকে বেশ অনেকগুলি ট্রেনই কিন্তু ঘাটশিলা যায়, তার মধ্যে এই কয়েকটি লিস্ট তোমাদেরকে দিয়ে দিলাম। তো আমরা যাচ্ছি ভোর 6:35 ইস্পাত এক্সপ্রেস করে। এখন বাজে ঘড়িতে 5:49। প্ল্যাটফর্ম নাম্বার 22-এ কিন্তু অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে, বেশ অনেকক্ষণ আগে ঢুকিয়ে দিয়েছে। তো চলো বাকিটা ট্রেনে উঠে তোমার সাথে শেয়ার করি। তো আমরা আজকে যাচ্ছি হাওড়া থেকে ঘাটশিলা গালুডিহ, ঠিক আছে। তো আমরা এখানে হাওড়া থেকে ট্রেনে উঠলাম ইস্পাত এক্সপ্রেস, তিতলাগড় ইস্পাত। তো এই ট্রেনটা 4টে স্টপেজ পর গিয়ে নামবে হচ্ছে ঘাটশিলা। আমরা গালুডিহ স্টপেজ যাচ্ছি, কিন্তু আমরা গালুডিতে নামবো না, যেহেতু এই ট্রেনটা গালুডিতে দাঁড়াতেও পারে, নাও দাঁড়াতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। মানে কোনো সময় দাঁড়ায়, কোনো সময় দাঁড়ায় না। তো সেই কারণে আমরা গালুডিতে না নেমে ঘাটশিলায় নামবো, এবং ঘাটশিলায় নেমে ওখান থেকে আমরা টোটো বা অটো করে গালুডিহ যাব। চলো যেতে যেতে তোমাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছি। চলো এরপর তোমাদেরকে ট্রেনটা একটু ঘুরে দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ ট্রেনটার নিচটা কিন্তু পুরো জলজল হয়ে রয়েছে, কারণ কি বলো তো, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই জন্য। আর আমাদের এই দুটো সিট আমরা পুরো পেয়েছি, মানে এই টেবিলের এই পুরো সিটটা আর এই পোর্শনের যে আমরা ট্রেনটা একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে ট্রেনের সিটগুলো, ঠিক আছে। সিট, তার সামনে এরকম টেবিল রয়েছে, ঠিক আছে। এবার ডান দিকে কিন্তু আগের 4টা সিট রয়েছে, এখানে চাইলে তোমরা ফ্যান, লাইট, এই দিকে তোমার হচ্ছে মিডিল সাইডে আমাদের সিটটা, ওইদিকে বাথরুম আর এদিকে আমার বর খুব সুন্দর করে তোমাদের ট্রেনে কি কি রয়েছে, সিটগুলো কীরকম, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, আর আমারও খুব মাথাটা ধরেছিল, সেই জন্য একটু চাও খেয়ে নিয়েছিলাম। আর তারপরেই আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলার। সময় খুব একটা বেশি লাগেনি, ওই 3 ঘন্টা মতো লেগেছে। তো নেমে পড়েছি ঘাটশিলা স্টেশনে। বাইরের ভিউটা ঠিক এরকম, মেঘলা মেঘলা একটা ওয়েদার, খুব একটা গরম কিন্তু তখনও অবধি লাগছে। আমরা এখন নেমে গেছি ঘাটশিলা স্টেশনে। তো ট্রেনটা যথাসম্ভব 9:26 টাইম ছিল, সেখানে 9:32 ঢুকেছে, 6 মিনিট মতো লেট করেছে, খুব সুন্দর চালিয়েছে। তো আমরা এবার স্টেশন থেকে বেরোচ্ছি, বেরিয়ে টোটো বা অটো যা পাবো সেটা ধরে আমরা যাব হচ্ছে রজনীগন্ধা গেস্ট হাউস। চলো বাইরে যাই, গিয়ে তারপর বাকি তথ্য তোমার সাথে করে নিই। এই যে ঘাটশিলা স্টেশন, এখান থেকে বেরোলেই কিন্তু এই যে রয়েছে কিন্তু অটো, টোটো বা ম্যাজিক ভ্যানের এই জায়গাটি। এখানে গিয়ে তোমরা কিন্তু নিজেদের মতো কথাবার্তা বলে তোমাদের যে গেস্ট হাউস বা হোটেল বুক করা আছে সেখানে চলে যেতে পারো, বা গিয়ে এদের সাথে কথা বলে এখানকার কাছাকাছি যে হোটেল বা গেস্ট হাউসগুলো রয়েছে সেখানে গিয়ে অন স্পট তোমরা বুক করেও আসতে পারো। তো আমাদের যেহেতু হোটেল বুক করা ছিল, সেক্ষেত্রে জাস্ট আমরা দরদাম করে 250 টাকায় মোটামুটি রাজি করতে পেরেছি 7 জন। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের গেস্ট হাউস। তো বলে রাখি, আমাদের গেস্ট হাউসটা কিন্তু গালুডিতে, ঘাটশিলায় নয়। ঘাটশিলা থেকে আমাদের এই গালুডির এই গেস্ট হাউসে আসতে সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিট। তো দেখো চলে এসেছি আমাদের এই গেস্ট হাউস, এটির নাম হচ্ছে রজনীগন্ধা। তো ঢুকেই এরকম চারিপাশে কিন্তু এরকম মানে বাগান টাইপের রয়েছে, গাছপালায় প্রচুর ভর্তি। যেহেতু একটু মেনটেন্যান্সের অভাব, সেক্ষেত্রে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ শ্যাওলা পড়ে গেছে প্রচণ্ড মাত্রায়, আর একটু খাড়াই সিঁড়ি থাকার জন্য আমাদের সত্যি ব্যাগপত্রগুলো নিয়ে উঠতে একটু কষ্টই হচ্ছিল।
আর বলে রাখি এই গালুডিতে কিন্তু একটু মানে নিরিবিলি জায়গা, মানে এখানে দোকানপাট সবটাই কিন্তু বেশ দূরে দূরে, ঘাটশিলার মতো অতটা কিন্তু জমজমাট নয়। তো যারা একটু নিরিবিলিতে পছন্দ করো থাকতে, তারা কিন্তু গালুডির কোনো হোটেল বা গেস্ট হাউসে এসে থাকতে পারো। তো আমাদের এই গেস্ট হাউসটা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড গাছপালা ভর্তি, তো সবুজে সবুজ, যেটা কিন্তু মানে আমার বেশি ভালো লেগেছিল যখন এই গেস্ট হাউসটার রিভিউটা ভালো পেয়েছিলাম। আমি সবথেকে আগে দেখেছিলাম এটা, চারিদিকের যে ফটোসগুলো ভিডিওগুলো আমি দেখেছিলাম সেটাতে আমার বেশি ভালো লেগেছিল। আর উঠেই দেখো এরকম ছাদ মতো রয়েছে। হ্যাঁ, এটা যেহেতু মানে ফার্স্ট ফ্লোরই বলা যেতে পারে, তো আমাদের ছিল হচ্ছে গিয়ে একদম টপে, মানে এটা দুটোই ফ্লোর, এই একটা, এটার ওপরে আর একটা রয়েছে, তো আমাদেরটা ওপরেরটা নিয়েছি। এই যে দেখো উঠে পড়েছে, আর এই হচ্ছে গিয়ে একটা বড় ছাদ। হ্যাঁ, আর এই ছাদের চারিপাশে জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ। সামনে একটা পাহাড় মতো টিলা রয়েছে, মানে খুব ভালো। আর এখানে রয়েছে ডরমেটারি রুম, মানে এই ওপরেরটাতে যেহেতু আমরা নিয়েছিলাম ডরমেটারি রুম, আমরা 7 জন গেছিলাম, তো যেহেতু ছুটিতে গল্প করবো আর আড্ডা মারবো দেখে আমরা আলাদা করে কোনো রুম নিইনি। তো চলো রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই হচ্ছে আমাদের রুমটা, একটা টিভি রয়েছে আর 3টে পাখা, একটা স্ট্যান্ড ফ্যান, আর সাথে 2টো এসিও রয়েছে। এসির চার্জ কিন্তু আলাদা। আর তার সাথে দিয়ে দিয়েছে এরকম 3টে বাথরুম, একটা কিন্তু বাংলা মানে যেটাকে বলে ইন্ডিয়ান টয়লেট, আর বাকি দুটো কিন্তু কমোড ছিল। হ্যাঁ, তো ইংলিশ টয়লেট। তো যাই হোক, এরকম দুটো মানে 3টে টয়লেট ছিল, আর সামনে কিন্তু এরকম পুরো ওপেন একটা ছাদ, যেটা আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা মেঘলা, সেটা যেন আরও ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, ভীষণ সুন্দর। দেখো দারুণ ভিউ, মানে এত সুন্দর ভিউ, মানে অসাধারণ। দেখো, তো আমরা যাব সাইড সিনে, তো বাকিটা তো তোমাদের সাইড সিন কোথায় কোথায় যাচ্ছি সবটাই দেখাবো। তো হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং কার সাথে কথা বলতে হবে সবটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিও যদি তোমাদের ভালো লাগে। এই একটা পাহাড়, দেখো খুব সুন্দর, খুব সুন্দর, ভিউটা ভীষণ সুন্দর। তো চলো, করেছি আমরা সাইট সিনের উদ্দেশ্যে হোটেল থেকে আমাদের এই ড্রাইভার দাদার নাম্বার দেওয়া হয়েছিল, এবং তার সাথে আমরা কোন কোন দিক কোন কোন সাইডটা ঘুরবো সবটাই ঠিক করে নিয়েছিলাম। আর আমরা নিয়ে নিয়েছিলাম এরকম অটো, যাতে আমাদের 7 জনের হয়ে যায়। চলে এসছি আমাদের প্রথম স্পট ফুলডুংরিতে। তো চলো বাকিটা তোমাদের অটো থেকে নেমে দেখাচ্ছি। আমরা এখন এসেছি হচ্ছে ফুলডুংরি পাহাড়, ঠিক আছে। তো আমরা হোটেল থেকে অটো নিয়েছিলাম, তো অটোতে ওদের রেট চার্ট, প্রত্যেকের আলাদা আলাদা রেট চার্ট আছে, ঠিক আছে। যেমন ধর ওদের প্যাকেজ সিস্টেম আছে, কোনো প্যাকেজে 1200 টাকা, কোনো প্যাকেজে 800 টাকা, কোনো প্যাকেজে 1000 টাকা। তো আমরা এই প্যাকেজটা নিয়েছি, এই প্যাকেজটা তোমার টোটাল 1200 টাকার প্যাকেজ, ঠিক আছে। প্যাকেজটা কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো আমরা এখন এই পাহাড়টা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলো। তো এবার বলি, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু এই ফুলডুংরি পাহাড় কিন্তু বেশ বিখ্যাত হয়েছে। তিনি কিন্তু বেশিরভাগ রচনাই এখানে বসে লিখেছেন, তার মধ্যে তার বিখ্যাত উপন্যাস অরণ্যক কিন্তু তিনি এখানে বসে লিখেছিলেন। পাহাড়ে যতটা ওপরে উঠবে খালি শাল মানে গাছেরই জঙ্গল তোমরা দেখতে পাবে। আর এই ফুলডুংরি পাহাড়ের পাশেই কিন্তু রয়েছে জাতীয় হাইওয়ে। তো আমরা আর বেশি দূর যাইনি, আর প্রচণ্ড মশার উপদ্রব এখানে, এই যা দেখলাম। আর হ্যাঁ, যাদের হাঁটুর প্রবলেম আছে তারা কিন্তু মানে খুব সাবধানে এখানে উঠবে, কারণ পাহাড়ের রাস্তাটা কিন্তু যতটাই পিচ্ছিল আকার, আর বিভিন্ন পাথরের রাস্তা, পাথর ফেলা। তো সেক্ষেত্রে যে যা নিজের দায়িত্বে নিয়ে কিন্তু উঠবে। যাদের হাঁটুর প্রবলেম বা বয়স্ক মানুষ, আমি বলবো এই জায়গাটা একটু অ্যাভয়েড করো। আমরা দাঁড়ালাম এখানকার
লোকাল একটা ফেমাস ফুড, যেটা পাতা পোড়া চিকেন, শাল পাতার কোটিং করে করা। তোমাদের তো রেসিপিটা দেখাচ্ছি ওরা কীভাবে করছে। ফুলডুংরি পাহাড় দেখে বেরিয়ে পড়েছিলাম আমরা আমাদের পরের স্পটটা দেখতে। তো যাওয়ার আগেই পথে পড়লো এই রকম একটি পোড়া চিকেন, মানে পাতা পোড়া চিকেন, এখানকার যে লোকাল ফুড যেটাকে বলা যায়। তো আমাদের টোটো দাদা বললো যে এটা নাকি খুব দারুণ খেতে হয়, আর সেটা দেখেই আমরা কিন্তু চট করে নেমে পড়েছি এটি খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এরকম পোড়া, মানে শাল পাতায় মোড়া এই চিকেনটাকে উনুনে পোড়ানো হয়েছিল, এবং ম্যারিনেট করা চিকেনটা দেখতে পাচ্ছ এদিকে সব সাজিয়ে রাখা রয়েছে। তো এইগুলোকে মুড়ে উনুনে পুড়িয়ে তারপর এটাকে খুলে এটার মধ্যে একটা চাটনি এবং পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে এটাকে সার্ভ করা হয়। খেতে কিন্তু অনেকটা কাবাব টাইপের। হ্যাঁ, আমরা এখানে এরকম পাতুরি খাই বা খাই সেরকম টাইপেরই খেতে ভালো বাবা। তো চলো খেয়ে তোমাদেরকে বলি। ভালো তুমি খাওয়া। আর হ্যাঁ, এটা কিন্তু 30 টাকা করে এক একটা পাতা পড়েছিল। ভালো তো পাতা পোড়া চিকেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী যে টুরিস্ট স্পট সেখানে। যাওয়ার আগে অনেকগুলি গ্রাম এবং লালমাটির পথ পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের পরের গন্তব্য বুরুডি লেক। ঘাটশিলা এলে বুরুডি লেক কিন্তু অন্যতম এখানকার একটি আকর্ষণীয় টুরিস্ট স্পট। ঘেরা এই লেক কিন্তু বর্ষার জলে পুষ্ট। আর হ্যাঁ, এখানে ঘুরতে আসলে বোনাস হচ্ছে এখানকার বোটিং। যেহেতু আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল আর আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই কিন্তু আমরা বোটিংটা করিনি। তো এখন আমরা চলে এসেছি বুরুডি লেকের এখানটায়। তো জল খুব একটা বেশি নেই, আমরা বর্ষায় এসেছি, তাও জল খুব একটা নেই। যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিকটা দেখো, আর এখানে অনেক ছোটোখাটো খাবারের দোকান আছে। তোমরা যদি চাও এখানে লাঞ্চটা সেরে নিতে পারো। তো আমরা এখান থেকে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা কী কী নিচ্ছি সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো বসে পড়েছি এখানকার আদিবাসীদের হাতের তৈরি সুস্বাদু খাবার খেতে। তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, আর নিয়েছিলাম ডিমের অমলেট। আর এদের এখানে একটা মানে পাঁচমিশালি সবজির তরকারি ছিল, মানে সেদিন যেটা হয়েছে আর কি, সেটাই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। তো খাওয়ার সত্যিই খুব ভালো ছিল ওদের হাতে। তো তোমরা যারা ভাবছো যে এখানে এসে লাঞ্চ করবে, তারা কিন্তু এখানে দুপুরের খাবারটা খেতেই পারো। এদের এখানকার রান্নাও ভালো, আর থালির প্রাইসটাও কিন্তু বেশ কম ছিল, আর সাথে লেবুও দিয়ে দিয়েছিল, আর শেষ পাতে চাটনি পাঁপড় তো ছিলই। করে সুস্বাদু এখানকার আদিবাসীদের হাতের রান্না খেয়ে আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী যে স্পটটি, সেটা হচ্ছে দলমা রেঞ্জ দার্জিলিং পয়েন্ট সেখানটায়। তো এখানকার মানে এখানে এসে মানে একটা পাহাড় ফিলিংস হচ্ছিলো, মানে খুব ভালো লাগছিলো। আর ওয়েদারটা না, মানে আমরা যেদিন গিয়েছিলাম মানে খুব বৃষ্টি হয়েছিল, যেহেতু সকালের দিকে ওয়েদারটা বিশেষ করে খুব ভালো ছিল। একটা মেঘলা মেঘলা ওয়েদার, মানে একটা রোম্যান্টিক ফিলিংস, মানে খুব ভালো লাগছিলো এই জায়গাটা। আর সব থেকে বর্ষায় আসার মজা কি বলো তো, এখানকার এই যে সবুজ সবুজ গাছপালা, মানে চারিদিকটা শুধু সবুজ, মানে সেটা দেখেও যেন মানে একটা অন্যরকম ফিল হয়। তো চলো বাকিটা আওয়াজ পাচ্ছ। তো চলো এবার আমরা যাচ্ছি পরের যে স্পটটা সেটা। তো চলো দেখতে থাকো। ভীষণ সুন্দর, মানে ভিউটা না অসাধারণ। বর্ষাকালে মানে
বর্ষাকালে এই জন্যই এই জায়গাগুলো এতটা ভালো লাগে, তার কারণ হচ্ছে পুরো সবুজে সবুজ। তো চলো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পরের স্পটটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম দিনের লাস্ট স্পট, যেটা আমরা দেখতে যাচ্ছি, কারণ এটা দেখে ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য এরপর আজকে আর কোথাও আমরা ঘুরবো না, এটা যেহেতু একটা অন্য দিকের সাইড, তো এদিকে আর কিছু নেই, বাকিটা পরের দিন। তো এখন আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে। আমরা চলে এসেছি ধারাগিরি ফলসে। তো চলো, এই জাস্ট নামলাম, এবার চলো আমাদের শেয়ার করি। তো এবার বলি, এই ধারাগিরি জলপ্রপাতটি দেখতে এখান থেকে প্রায় 1 কিলোমিটার পথ কিন্তু হেঁটে যেতে হবে। আর এখানে আমাদের সাথে গাইড হিসাবে থাকবে এখানকারই এক আদিবাসী দিদি। তো তিনি আমাদেরকে পুরোটা মানে পথ গাইড করে কিন্তু নিয়ে যাবে। বিভিন্ন পাথুরে পথ এবং জঙ্গল পেরিয়ে কিন্তু এই জলপ্রপাতটি রয়েছে, তাই 1 কিলোমিটার হাঁটতে পারবে এরম মানুষরাই কিন্তু যাবে। কিন্তু যাওয়ার পর এত সুন্দর সেখানকার জায়গা যে সমস্ত ক্লান্তিটি কিন্তু এক নিমেষে দূর হয়ে যাবে। বয়স্ক মানুষজন থাকলে পুরোটা চিন্তাভাবনা করে তারপর যাওয়াই কিন্তু উচিত বলে আমার মনে হয়। তো তারা আগে থেকে চিন্তাভাবনা করে নিয়ে তারপর যাবে। তো শুরু করেছি আমাদের হাঁটা, প্রায় 1 কিলোমিটার হেঁটে কিন্তু যেতে হবে। তো চলো, বাকিটা ওখানে গিয়ে কিন্তু তোমার সাথে শেয়ার করবো। এক কিলোমিটার পথ পেরিয়ে আমরা চলে এসেছি ধারাগিরি জলপ্রপাতের সামনে। অসাধারণ দৃশ্য। আর এই ধারাগিরি পর্বতে প্রায় 21 ফুট ওপর থেকে কিন্তু এই জল মানে ঝর্ণার জল পড়ছে। সত্যি অসাধারণ দৃশ্য। ধারাগিরি ওয়াটারফলস দেখে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, এবং ফেরার সময় এখানকার মার্কেট থেকে কিছু চপ, মুড়ি আর এখানের হোটেল থেকেই আমরা কফির অর্ডার দিয়ে দিয়েছিলাম, এবং এরকম ছাতা টেবিল পেতে এই ছাদের মধ্যে বসে বেশ হালকা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে বেশ রাত 10টা পর্যন্ত একটা জম্পেশ আড্ডা দিয়ে আমরা প্রথম দিনটা সুন্দর করে এনজয় করলাম। তো চলো, আবার পরের দিন কোন কোন জায়গাগুলো ঘুরলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রাতের বেলা আমাদের এই রজনীগন্ধা গেস্ট হাউসটাকে ঠিক কীরকম লাগে দেখতে, সেটা একটু ছাদ দিয়ে তোমার সাথে শেয়ার করছি। চারিদিকটা শুধুই অন্ধকার অন্ধকার, একটু তো স্কেয়ারি বটেই, তাও বেশ ভালো লাগছে। ফ্যামিলির সাথে রয়েছি, সেক্ষেত্রে এগুলো খুব একটা ম্যাটার করে না। তো যাই হোক, রাতের ডিনারটা আমরা এখানেই বলে দিয়েছিলাম আমাদের এই গেস্ট হাউসে। তো এরপর আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। নেক্সট দিন কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পরের ব্লগটা দেখতে হবে।